এক বছরের অর্জন বা এই এক বছরের আমাদের 5 আগস্টের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট তার অর্জন এবং তার লিমিটেশন নিয়ে যে গবেষণাপত্রটি এখানে উপস্থাপিত হয়েছে, আমার এই প্রিয় ছাত্র সেই যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর দিদার হোসেন, তাকে ধন্যবাদ জানাই। অনেকগুলো বিষয় মন্ত্রণালয় ভিত্তিক এটি তুলে এনেছেন। তো সেই কেন্দ্রিক আমাদের কিছু ডিসকাশন, একটু দিক নির্দেশনা তারা চেয়েছেন এখানে, সেটি দিতে পারলে খুব ভালো হতো। আমাদের যারা বক্তব্য দিয়েছেন তারা চেষ্টা করেছেন কিছু কিছু কথা বলা, তবে বেশিরভাগ এখানে যে কন্টেন্ট অ্যানালাইসিসটা এখানে করা হয়েছে সেই কন্টেন্ট ভিত্তিক আলোচনা খুব বেশি হয়নি, কিন্তু কিছু কিছু হয়েছে। তবে বেশিরভাগই আমাদের নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা হয়েছে। এটা সত্যি যে আসলে আমাদের অর্জন কি, গত এক বছরে সবচেয়ে বড় অর্জন হাসিনা সরকার নাই, এটি হচ্ছে আমাদের বড় অর্জন। আমরা ফ্যাসিস্ট মুক্ত একটা সমাজে আমরা এখন কথা বলছি, আমরা নির্ভয়ে কথা বলছি, আমরা ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য কথা বলতে পারছি। এটি অনেক সমালোচনা করতে পারছি, আমিও দু একটা সমালোচনা করব। তো এটি আসলে ফ্যাসিস্ট সরকারের সময় ছিল না, এটি হচ্ছে আমাদের বড় অর্জন এটি। এবং জনগণ এবং আমাদের যে রাজনৈতিক স্টেক হোল্ডার, তাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে এখানে সংস্কার করতে হবে, বিচার করতে হবে, নির্বাচন করতে হবে। আমি মনে করি প্রথম বছরে ডক্টর ইউনূস সরকারের যে অর্জন, সেই অর্জনের মধ্যে এখানে সংস্কার এবং বিচার তিনি শুরু করেছেন। এবং আমি মনে করি ঐকমত্য কমিশন, 11টি সংস্কার কমিশনে এখানে গঠন করেছেন, তাদের সুপারিশের ভিত্তিতে ঐকমত্য কমিশন এখন কাজ করছে। এবং শেষ পর্যায়ে আমার মনে হয় যে ঐকমত্য কমিশনের 30টি রাজনৈতিক দল বা অধিকাংশ রাজনৈতিক দলকে একটি ছাতার নিচে নিয়ে আসতে পেরেছেন। এটি এই সরকারের সবচেয়ে বড় সফলতা। এবং আশা করি তৃতীয় যে কম্পোনেন্ট, সেটি হচ্ছে নির্বাচন। এখন সেই নির্বাচনমুখী সরকার, নির্বাচনের রোডম্যাপ অলরেডি কিছুটা ঘোষণা করেছেন। আমরা মনে করি সংস্কার এবং বিচার এটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকার সেই সংস্কার এবং বিচারের কাজটি তারা চলমান রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করি। এখানে দু একটা কথা না বললেই নয়। এখানে আমি যদি বলি মন্ত্রণালয় ভিত্তিক, আমি শেষ করে দিব, বেশি সময় নিব না, 2-1 মিনিট। দু একটা পয়েন্ট না বললেই নয়। আমি মনে করি নির্বাচন যেহেতু আসছে সামনে, তো এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা সবাই জানেন, আমার বলার প্রয়োজন নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব যে ভালো অবস্থায় আছে আমরা মনে করি না, এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতেই হবে এই সরকারকে, যে কয়টা দিন আছে নির্বাচন পূর্ব। এখানে পুলিশের উপর সঙ্গত কারণে আমাদের আস্থা নেই, সকলের আস্থা নেই। এই আস্থার জায়গাটা তৈরি করতে হবে, না হলে আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারবো না। এখানে আমি যদি বলি, এখানে ফ্যাসিস্ট সরকারের দুই একটা পয়েন্ট, সরকারের সময়ে যে আমলারা ছিল সকল কিছু হয়তো আমলা প্রত্যাহার করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখনো আমরা দেখি যে কথাটা আমাদের আলোচক বৃন্দের কাছ থেকে উঠে এসছে, যে আসলে একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে তো এখানে প্রশাসনের সহায়তা প্রয়োজন। কিন্তু আমরা প্রশাসনে এখনো ফ্যাসিস্ট সরকারের লোকজনকে দেখতে পাচ্ছি। কেন ইন্টারিম গভর্নমেন্ট এদেরকে সরাতে পারেনি এখনো পর্যন্ত, সেটি আমার বোধগম্য না। সুতরাং এটি অবশ্যই শেষ করতেই হবে। এখানে যে খুন এবং নারী শিশু নির্যাতনের যে স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে, এখানে একজন বক্তা এখানে আদি বলে গেছে, কিন্তু অনেক বেশি, আরো বেশি তো হওয়ার কথা ছিল, আমি মনে করি না। আমি গত যদি 5 বছরে ফ্যাসিস্ট আমলে যে পরিমাণে হত্যা, খুন, গুম হয়েছে, সেটার ধারাবাহিকতা তো এখন থাকার কথা না। তারপরেও যে স্ট্যাটিস্টিক্স এখানে আসছে, সেটি আমি মনে করি এটি হওয়া উচিত ছিল না, আরো কম হওয়া উচিত ছিল, এটি আমি মনে করি। আমি মনে করি যে মব তৈরি করার যে কালচার, সংস্কৃতি এর মধ্যে আমরা দেখেছি, সেটি আসলে সরকার ঠিকমতো ভাবে কন্ট্রোল করতে পারেনি। আমার মনে হয় সামনের দিনগুলোতে
আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই তাহলে এটি নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে এটি। আর আমি যদি শিক্ষার ক্ষেত্রে যদি বলি, আসলে শিক্ষা মন্ত্রণালয়ের আগে একজন উপদেষ্টা ছিলেন, সেটি পরবর্তীতে আরেকজন এসেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কিছু এখানে দুর্নীতি, সেগুলো এখনো রোধ করা সম্ভব হয়নি। এবং শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা দেখি, আমি একটা উদাহরণ দেই। এটা কুয়েটে 5 মাস ধরে কোনো প্রশাসন ছিল না, আপনারা এটা ভাবতে পারেন। তাহলে শিক্ষা মন্ত্রণালয় করেছেটা কি? 5 মাস ধরে ওখানে কোনো উপাচার্য দিতে পারেন নাই, ওখানে 5 মাস ধরে কর্মচারী কর্মকর্তা শিক্ষকরা বেতন পাননি, অথবা শিক্ষা কার্যক্রম 5 মাস চলে নাই। তাহলে একটা মন্ত্রণালয়ে এটি আমি বলবো যে যেটা সাংঘাতিকভাবে তাদের একটা ব্যর্থতা রয়েছে। আর আমি মনে করি সরকারের সবচেয়ে এটি আশাব্যঞ্জক যে একটা পে কমিশন গঠন করেছেন। গত 10 বছরে পে কমিশন, নবম পে কমিশন সেটি 2015-তে হয়েছে। সুতরাং আমরা আসলে এই পে কমিশনের এটি সফলতা দেখতে চাই এটি। আর কথা বাড়াবো না, স্বাস্থ্য ক্ষেত্রের কথা যদি বলি, এখানে যারা নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করি, কিন্তু যারা আহত হয়েছেন, আহতদের যে লিস্ট করা হয়েছে সেখানে আমরা স্বজনপ্রীতির কথা জেনেছি। সুতরাং অনেকেই বাদ পড়েছে যারা আহত, তাদের লিস্টটা যাতে করে সরকার সঠিকভাবে করেন এবং তাদের যে সুস্থতার জন্য, আমি এখানে বলবো যিনি স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তার যে সামর্থ্য এবং যোগ্যতা নিয়ে কিন্তু এখানে প্রশ্ন আছে। তো এগুলো বিবেচনা করবেন। আর আমাদের আর্থিক খাত বিগত সরকার একবারে ধ্বংস করে দিয়েছিল। সুতরাং এই আর্থিক খাত পুনর্গঠনে সরকার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। $30 বিলিয়ন অতি বেশি এই মুহূর্তে আমাদের আছে। তো সেটি আমি মনে করি আরো বাড়ানোর সুযোগ আছে। ট্রাম্প সরকার যে আমেরিকা আমাদের উপর যে শুল্ক সেটি কমিয়েছে, এটি সরকারের একটা সফলতা। আমি মনে করি এটি ইন্ডিয়ার উপর 50% বলেছে, এখন আমার মনে হয় কিছু কিছু ব্যবসা আমাদের এখানে আসতে পারে, সেই জন্য সরকারকে কাজ করতে হবে এটি। সুতরাং এক্ষেত্রে আরেকটা বিষয় বলবো, রোহিঙ্গাদের নিয়ে একটা আশাব্যঞ্জক খবর আমরা জেনেছিলাম, তাদেরকে ফেরত পাঠানো, কিন্তু উল্টো আমরা দেখেছি যে লক্ষাধিক রোহিঙ্গা গত 1 বছরে এখানে প্রবেশ করেছে। সুতরাং এগুলো এই বিষয়গুলো আমার নির্বাচন সামনে আছে, সরকার নির্বাচনমুখী, এগুলো নির্বাচন তো করবেনই, পাশাপাশি এই কিছু মন্ত্রণালয় ভিত্তিক যে কাজগুলো, আমি সংক্ষেপে এই যে কন্টেন্ট অ্যানালাইসিস ভিত্তিক যে আজকে গবেষণাপত্র এখানে উপস্থাপিত হয়েছে, আমার ছোট্ট যে পরামর্শগুলো যদি এর মাধ্যমে মন্ত্রণালয় যায়, তাহলে আমার মনে হয় মন্ত্রণালয় বর্তমান সরকার কাজ করতে পারবে। আমার মনে হয় যদি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাও কিন্তু এই বিষয়ে কাজ করার সুযোগ পাবে।